আচ্ছা, একটা জিনিস ভাবুন তো। ধরুন বাংলাদেশের একজন দারুণ মেধাবী ইঞ্জিনিয়ার জার্মানিতে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। সব টেকনিক্যাল প্রশ্নের উত্তর একদম নিখুঁত, কিন্তু চাকরিটা হলো না। কারণটা কি হতে পারে? আজকে আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো ঠিক এই ধরনের কিছু রহস্যের সমাধান দেওয়ার চেষ্টা করে। চলুন জার্মান কর্মপরিবেশের সেই অলিখিত নিয়মগুলো একটু ঘেঁটে দেখি। হ্যাঁ, আর এই ব্যাপারটা কিন্তু মানে অনেকেরই এই অভিজ্ঞতা হয়। কারণ সমস্যাটা প্রায়ই যোগ্যতা বা ভাষার দক্ষতায় থাকে না, থাকে যোগাযোগের ধরনে। আমাদের সোর্সগুলো যা বলছে, জার্মান নিয়োগকর্তারা কি বলা হলো তার চেয়ে বেশি গুরুত্ব দেন কিভাবে কথাটা বলা হলো তার ওপর। মানে তারা স্পষ্টতা আর আম, প্রমাণিত তথ্যের ওপর নির্ভর করেন, ফাঁকা বুলির ওপর নয়। ঠিক। আর এখানেই মনে হয় প্রথম ধাক্কাটা লাগে। আমাদের সোর্স বলছে, আমরা যেমন প্রায়ই বলি, আমি খুব পরিশ্রমী, বা ধরুন আমি যে কোনো কাজ করতে পারি। এই কথাগুলো জার্মান পরিবেশে প্রায় অচল। কিন্তু এর কারণ কি? তারা কি পরিশ্রমকে মূল্য দেয় না? দেয়, অবশ্যই দেয়, কিন্তু তারা সেটার প্রমাণ চায়। দেখুন, আমি কঠোর পরিশ্রম করেছি বলার চেয়ে যদি বলা যায়, আমি একটা প্রজেক্টে কাজ করে কোম্পানির প্রসেসিং টাইম 20% কমিয়ে এনেছি, এই কথাটা অনেক বেশি শক্তিশালী। কারণ এখানে একটা নির্দিষ্ট পরিমাপযোগ্য ফল আছে। তাদের সংস্কৃতিতে ডেটা বা সংখ্যা দিয়ে কথা বলা মানে হলো আপনি নিজের কাজ সম্পর্কে স্বচ্ছ এবং আত্মবিশ্বাসী। তার মানে তার মানে আমরা সততা বোঝাতে যে বিনয় দেখাই, জার্মান সংস্কৃতিতে সেটাকে আত্মবিশ্বাসের অভাব হিসাবে দেখা হয়। ব্যাপারটা তো বেশ সাংঘর্ষিক, তাই না? আচ্ছা, ফলাফলের বিষয়টা তো পরিষ্কার হলো, কিন্তু সবসময় কি শুধু সাফল্যের কথাই বলতে হবে? কোনো চ্যালেঞ্জ বা সমস্যার কথা কি বলা যাবে না? খুব ভালো একটা প্রশ্ন। আর এখানেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। সোর্সের মতে কোনো সমস্যা ছিল না বলাটা একটা বিরাট ভুল। এটা শুনলে মনে হতে পারে সততার অভাব আছে। বরং তারা শুনতে চায়, হ্যাঁ, একটা চ্যালেঞ্জ এসেছিল এবং আমি সেটা সমাধান ঠিক এভাবে করেছিলাম। এটা আপনার সমস্যার সমাধানের দক্ষতা প্রমাণ করে। আরেকটা উদাহরণ দিই। আমার বস এভাবে করতে বলেছিলেন, এই কথাটা বলা মানে হলো নিজের দায় এড়িয়ে যাওয়া আর কি। এর চেয়ে বলা উচিত, আমি পরিস্থিতি বিশ্লেষণ করে এই পদ্ধতিটি বেছে নিয়েছি কারণ এটা আপনার স্বাধীন চিন্তা আর মালিকানার মনোভাব তুলে ধরে। বাহ! তার মানে সমস্যা স্বীকার করাটা ওখানে একটা ইতিবাচক গুণ। এটা তো পুরোই অন্যরকম একটা অ্যাঙ্গেল। ভাবা যায়, কেউ যদি ইন্টারভিউতে বলে, আমার বস যা বলেছেন আমি তো অক্ষরে অক্ষরে তাই পালন করেছি। জার্মান ম্যানেজার হয়তো ভাববেন, তাহলে আমি তোমাকে কেন নেব? তোমার বসকেই তো নিতে পারতাম। একদম ঠিক তাই। আর এই আত্মবিশ্বাসের ধারণাটা বেতনের আলোচনার ক্ষেত্রে আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। সোর্স বলছে, আপনারা যা ভালো মনে করেন দিন, বা আমার কোনো নির্দিষ্ট চাহিদা নেই, এই ধরনের কথা বলা মানে নিজের মূল্য না বোঝা। এর চেয়ে নিজের অভিজ্ঞতা আর বাজার দর অনুযায়ী একটা নির্দিষ্ট বেতনের পরিসর উল্লেখ করাটা অনেক বেশি পেশাদারিত্বের লক্ষণ। একইভাবে, দুঃখিত কিন্তু বলে কথা শুরু করাটাও তারা আত্মবিশ্বাসের অভাব হিসেবেই দেখে। বেতনের বিষয়টা শুনে আমি নিজেই বেশ অবাক হলাম। আমরা তো ভাবি যে নম্র থাকাই ভালো, কিন্তু এখানে দেখছি তাতে হিতে বিপরীত হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। তো আলোচনার শেষে যদি আমরা মূল বিষয়গুলো এক করি, তাহলে সোর্সের মূলমন্ত্রটা দাঁড়ায় অনেকটা এরকম: স্পষ্ট হন, তথ্য দিয়ে কথা বলুন, প্রস্তুতি নিন এবং আত্মবিশ্বাসী থাকুন, কিন্তু বাড়াবাড়ি করবেন না। মূল শিক্ষাটা হল জার্মান কর্পোরেট সংস্কৃতির সাথে নিজের যোগাযোগের ধরনকে মানিয়ে নেওয়া, যেখানে সরাসরি কথা আর ডেটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। এই পুরো আলোচনাটা কিন্তু একটা গভীর চিন্তার খোরাক দেয়। এই নির্দেশিকাগুলো জার্মান রীতির সাথে খাপ খাইয়ে নেওয়ার ওপর জোর দিচ্ছে, ঠিক, কিন্তু এটা একটা বৃহত্তর প্রশ্ন তৈরি করে। চাকরির জন্য একজন পেশাদারকে তার সাংস্কৃতিক যোগাযোগের ধরন ঠিক কতটা পরিবর্তন করা উচিত? আর এই মানিয়ে নেওয়ার চেষ্টা আর নিজের স্বাভাবিক সত্তা হারিয়ে ফেলার মধ্যে সূক্ষ্ম রেখাটা ঠিক কোথায়?